নমস্কার, আমি সন্তু। তিতলি স্রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি ছাদ বাগানে কীভাবে আপেল গাছ চাষ করতে হয় তা নিয়ে একের পর এক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে চলেছি। সেখানে গাছ কেনা থেকে শুরু করে প্রতিস্থাপন, মাটি তৈরি, কিভাবে গাছের যত্ন পরিচর্যা করলে গাছে ফুল নিয়ে আসা যায়, ফুল না আসলে কি করতে হয়, এবং এরকম সব কিছু বিষয় নিয়ে আমি কিন্তু একের পর এক ভিডিও আমি আপলোড করেছি। তোমরা অবশ্যই সেগুলো দেখবে। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আমরা একটু আলাদা বিষয় নিয়ে তোমাদের বলে দিই। সামনেই কিন্তু ড্রাগন গাছের সিজন আসছে, ফুল ফলের সিজন, এবং সেই জন্য এখন থেকে তোমাদের কিন্তু যত্ন পরিচর্যা করে ফেলতে হবে। কি খাবার দিলে এবং কি পরিচর্যাগুলো করলে গাছে ফুল দাঁড়াবে, ফুল আসবে, সেই সব বিষয় নিয়ে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখো, ড্রাগন গাছ নিয়ে ভিডিও একের পর এক দেওয়া রয়েছে। তোমরা সেগুলো অবশ্যই দেখবে। আশা করি তোমরাও এবার কিন্তু ড্রাগন গাছে ফল নিয়ে আসতে পারবে। আর ভিডিওগুলো ভালো লাগলে তোমরা বন্ধুরা অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটি আমি করছি তাদের জন্য যাদের গাছে আপেলের গুটি সেট হয়ে গেছে। এবার তারা চিন্তিত যে এই আপেলের গুটিগুলোকে আমরা কিভাবে বড় করব, কিভাবে পরিণত পর্যায় অবধি নিয়ে গিয়ে তাদেরকে আমরা ফাইনালি হারভেস্ট করতে পারবো। সেই সব বিষয়গুলোই আজকে আমি বলবো। দেখো, এই পর্যায়ে এসে শুধুমাত্র খাবার দিলেই হবে না, খাবারটাকে কিভাবে কতটা পরিমাণে দিতে হবে এবং তাছাড়াও আরও কী কী যত্ন করতে হবে, এই সব বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিতে আমি 4টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত খাবার দেওয়া, দ্বিতীয়ত ফ্রুট থিনিং, তারপরে এই সময়ে কী কী রোগ পোকার আক্রমণ হয়, এবং ফাইনালি এই সময়ে যেসব প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে তাদের হাত থেকেও আমরা এই ফল এবং গাছগুলোকে কিভাবে বাঁচাবো, এই সকল বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি যেটি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে এই সময় আমরা কি খাবার দেবো। আপেল গাছ খুব সেনসিটিভ গাছ, একটু খাবার যদি বেশি হয়ে যায় তাহলে আপেল গাছের পাতা কিন্তু পুড়ে যায়। তাই খাবার দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান থাকবে। প্রথমে আমি জৈবভাবে বলছি, যারা জৈবভাবে করো তারা এই সময় আপেল গাছে হাড়ের গুঁড়ো এবং কলার খোসার গুঁড়ো দেবে। আমার যে গাছ রয়েছে, যেটি আমি 20 থেকে 30 লিটারের গামলাগুলোতে করি, তাদের জন্য মাপ বলছি। আমি এই গামলাগুলোতে 2 চামচ করে হাড়ের গুঁড়ো এবং 2 চামচ করে কিন্তু কলার খোসার গুঁড়ো আমি ব্যবহার করি। আর যারা রাসায়নিকভাবে দেবে তারা এই সময় 0-52-34 এই রেশিওর এনপিকে ব্যবহার করতে পারো, এবং এর সাথে অবশ্যই ক্যালসিয়ামের সোর্স হিসেবে তোমরা জিপসাম ব্যবহার করবে, কিন্তু সেটি মাত্র 1/2 চামচ। আর 0-52-34 এই এনপিকেটিও 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে তোমরা গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করবে। এর বাইরে কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমরা শীতের আগে আপেল গাছে যে খাবার দিয়েছি সেটি যথেষ্ট। এরপরে আমাদের পাতায় কিছু খাবার স্প্রে করতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। তোমরা এমন মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবে যাতে কিন্তু বোরন এবং জিঙ্কের পরিমাণ ভালো মাত্রায় থাকবে। নইলে বোরন এবং জিঙ্ক আলাদাভাবে যেগুলো পাওয়া যায়, অবশ্যই যদি ওয়াটার সলিউবল বা চিলেটেড হয়, সেগুলোকে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে তোমরা গাছের পাতায় স্প্রে করবে, এবং খাবারটা অবশ্যই সকালে সূর্য ওঠার আগেই স্প্রে করাই ভালো। এরপরে তোমরা মাসে একবার কিন্তু এপসাম সল্টও স্প্রে করতে পারো। এই হলো খাবার দেওয়ার পরিস্থিতি। খাবার যদি বেশি হয়ে যায়, গাছের পাতা একটু পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা ধৈর্য ধরবে কিছুদিন, অযথা ফাঙ্গিসাইড স্প্রে করবে না, তাতে হিতে বিপরীত হবে। এবারে আসি রোগ ও পোকার আক্রমণের। দেখো, সাধারণত আমরা যদি আগাম সচেতনতা অবলম্বন করি, নিয়ম করে 15 দিনে একবার সাধারণ যে ফাঙ্গিসাইড অর্থাৎ কার্বনডাজম এবং ম্যানকোজেব গোত্রের যে ফাঙ্গিসাইডগুলো পাওয়া যায় সেগুলো 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করি, তাহলে সাধারণত আপেল গাছে কোনো রোগের আক্রমণ হয় না। আর কীটনাশকের ক্ষেত্রে ল্যাদা পোকা এবং মাইটসের খুব আক্রমণ হয়ে থাকে, তাই তোমরা আগে থেকেই জৈবভাবে কাকা, থিটা, হামলা এগুলো ব্যবহার করতে পারো, অথবা রাসায়নিকভাবে ইমিডাক্লোরোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক তোমরা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করবে, এবং সেটি বিকেলবেলা সূর্য ডোবার পরে। এইভাবে তোমরা রোগ এবং পোকার নিরাময় করবে। এরপরে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো ফ্রুট থিনিং। হ্যাঁ, আজকের সবথেকে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশটি হলো ফ্রুট থিনিং। দেখো, সাধারণত আপেল গাছে যাদের ঠিকভাবে যত্ন পরিচর্যা করো, প্রচুর পরিমাণে ফল আটকায়, প্রচুর পরিমাণে ফল দাঁড়ায়, কিন্তু এই সব ফলগুলো আমরা রেখে দিতে পারি না। এই সব ফলগুলো যদি আমরা রেখে দিই তাহলে আমাদের গাছের অনেক ক্ষতি হয়ে যাবে। তার মধ্যে প্রথম ক্ষতিটি হলো গাছের বৃদ্ধি থমকে যাবে। অনেকের ক্ষেত্রে 1 বা 1.5 বছরের গাছে বা 2 বছরের গাছে প্রচুর ফল চলে আসে। আমরা যদি সে সময় প্রচুর পরিমাণে ফল নিয়ে নিই তাহলে গাছের বৃদ্ধি থমকে গিয়ে আগামীতে গাছের ক্ষতি হয়ে গাছ কিন্তু পরবর্তীতে ফল দেওয়া বন্ধ করে দেবে, এমনকি গাছ মারাও যেতে পারে। তাই আমাদের ডাল প্রতি ঊর্ধ্বে 2 থেকে 3টি ফল নিতে হবে, তার বেশি কিন্তু নয়। আর অতিরিক্ত ফল রাখলেও গাছের ডাল ভেঙে যেতে পারে, ফলের আকৃতি, ফলের গুণগত মানে ক্ষতি হতে পারে। তাই কাঙ্ক্ষিত যে
আমাদের ফলের আকৃতি বা গুণ আমরা যেটা চেয়ে থাকি সেটা কিন্তু পাবো না। তাই ফ্রুট থিনিং খুবই জরুরি একটি বিষয়। তোমরা ডাল প্রতি 2 থেকে 3টি ফল রাখো, তার বেশি ফল রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে ফ্রুট থিনিং করে দেখিয়েছি সেভাবে তোমরাও ফলগুলো কেটে বাদ দিয়ে দাও। এরপরে আসি প্রাকৃতিক দুর্যোগের কথা। সাধারণত মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মে মাসের শুরু অবধি আমাদের যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এলাকা রয়েছে সেখানে কালবৈশাখী ঝড়ের প্রকোপ দেখা যায় এবং তার জন্য আমাদের টবগুলো উল্টে যেতে পারে, ডাল ভেঙে যেতে পারে। তাই তোমরা আগাম সাপোর্টের একটি ব্যবস্থা কিন্তু করে নেবে অবশ্যই, নইলে এত যত্ন পরিচর্যার পরে গাছের ফল চোখের সামনে নষ্ট হয়ে গেলে খুবই কিন্তু দুঃখ হবে। এবং তার সাথে গাছের ফল বাড়ার সাথে সাথে তোমাদের কিন্তু পাখি থেকে শুরু করে বানর, হনুমান এসবের অত্যাচারও হতে পারে। তাই এদের হাত থেকে বাঁচার জন্য তোমরা নেট ব্যবহার করো, এই বিষয়গুলোর দিকেও নজর দাও। এইভাবে গাছে যত্ন পরিচর্যা করো, আশা করি তোমাদের ফলগুলো খুব সহজেই পরিণতপ্রাপ্ত হবে। এবং আগামীতে আমি আবার ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা গাছে আরও পরবর্তী পর্যায়ে খাবার দেবে বা পিজিআর প্রয়োগ করবে সেগুলো নিয়ে।